নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজ, ডাইং কারখানায় বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 শ্রমিকের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত। ঢাকামুখী মহাসড়কে 1.5 ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি। 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার। হযবরল অবস্থা প্রকল্পের। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না, তারা এমনি খালি পেটে ক্লাস করে। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার হবে। সরকার থেকে আমাদের খাবার দিবে, সেই অপেক্ষায় আছি। ব্যর্থতার নজির হয়ে উঠেছে জামালপুরের নাওডাঙ্গা আশ্রয় প্রকল্প। নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের অভাবে অর্ধেক বাসিন্দাই পাড়ি জমিয়েছেন শহরে। নিষেধাজ্ঞা শেষে পানিতে নেমে কিছুটা হতাশ জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় দুশ্চিন্তা। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে দাবি মৎস্য বিভাগের। 22 দিন পরে আজকে নদীতে গেছি, তো 1020 টাকার মাছ পাইছি। আমরা 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি। আবার যাবো। আশা করছি আমাদের যে পরবর্তী টার্গেট 5,30,000 মেট্রিক টনকে ছাড়িয়ে যাবে আমাদের ইলিশের উৎপাদন। ব্রাহ্মণবাড়িয়ার রিপন মিয়ার এইচএসসি রেজাল্টে উচ্ছ্বসিত পাড়া প্রতিবেশী। পুরি সিঙ্গারার দোকানে কাজ করে চালিয়েছেন লেখাপড়া। অর্থনৈতিক যে অবস্থা আছে, পারিবারিক যে ফ্যামিলিগত সমস্যা, এইসব সমস্যার কারণে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা পূরণ হওয়ার পর বড় একটা বাধা। উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি সে কোনো সহায়তা চায়, জেলা প্রশাসনের পক্ষে যতটুকু সম্ভব জেলা প্রশাসন করবে। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে রাখা হয়েছে অবজারভেশনে। আহতদের মধ্যে 2 জনের পড়েছে শ্বাসনালী। তাদের অবস্থা আশঙ্কাজনক। সকাল 8:30 নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন 6 শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, এমএস ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় আরএস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল। এ সময় অসাবধানতা বশত গ্যাস লাইনে আঘাত লাগলে আগুন ধরে যায়। এরপরই ঘটে বিস্ফোরণ। এতে 6 জনের শরীর ঝলসে যায়। সাথে সাথে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা। আমি এখানে ওয়ার্নিং করতে আসি, হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাহিরে আসলো। বাহিরে আসার পরে ওনার দেখি যে অবস্থা ভয়াবহ, পরে ওই জানলা দিয়ে দেখি ধুমাও বাইরে। হঠাৎ করে বিকট শব্দ হইতেছে, ভিতরে ধোঁয়া বাইরে। আমিও ভিতরে কাজ করে ধোঁয়া দিকে তো আমি দৌড়াইতেছি। দৌড়ানি করে দিয়ে একজন লোক আইছে, চামড়া হাতে চামড়া এদিকে পুরা। রডগুলো কাটার জন্য গ্যান্ডিং মেশিন চালাইছে। গ্যান্ডিং এ যখন স্পার্ক করছে, স্পার্ক করলে কিছু জমা গ্যাস ছিল, ওই জমা গ্যাসে ওখানে আগুন ধরছে। আগুন ধরার পর আমাদের ফেয়ার অ্যাপারেলসের ওখানে কিছু নির্মাণ শ্রমিক ছিল, 4 জন নির্মাণ শ্রমিক ইনজুরি হয়েছে, ওদেরকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন নির্মাণ শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। ঘটনার তদন্ত করছে ফায়ার সার্ভিস। ওনারা এই রুমটা বড় করতে গিয়ে ছাদ কাটতেছিল। গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে এখানে যেহেতু গ্যাসের রুম, পর্যাপ্ত গ্যাস ছিল, ওখান থেকে মূলত বিস্ফোরণ হয়। এটা প্রতিষ্ঠান 2টা একসাথে লাগানো, একটা ফেয়ার অ্যাপারেল এবং এমএস ডাই। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান, দগ্ধ 6 জনের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে, 1 জনকে রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে। তারা আইসিইউতে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়। ওখানে 6 জন রোগী আমাদের কাছে এসেছেন। তো 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি, আর 1 জনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি।
তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে, ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি। দগ্ধদের মধ্যে 4 জন ফেয়ার অ্যাপারেন্স ও বাকি 2 জন এমএস ডাইং এর নির্মাণ শ্রমিক। জারিন অর্নি, যমুনা নিউজ। সড়কে বিশৃঙ্খল চলাচলে আবারও ঝরল 2 শিক্ষার্থী সহ 3 প্রাণ, আহত হয়েছে 2 জন। পাবনায় স্কুল ভ্যানে যাওয়ার পথে বাঙ্গাবাড়িয়ার সড়কে ট্রাক চাপায় ঘটে দুর্ঘটনাটি। 2 শিশু শিক্ষার্থীর এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার সহপাঠীরা। সড়কে শৃঙ্খলতা বজায় রাখতে কার্যকরী পদক্ষেপের তাগিদ সকলের। প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য বের হয় শিশু শিক্ষার্থীরা, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় সব শেষ। বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় ঝরেছে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের 2 শিক্ষার্থী সহ 3 জনের প্রাণ। স্কুলের ভ্যানেই যাচ্ছিল 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী তাসনিয়া আক্তার ও নূর মোহাম্মদ প্রভা। নাস্তা কেনার জন্য সড়কের পাশে থামে ভ্যানটি, কিন্তু একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ভ্যানের উপর। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালক আকরাম মিয়া সহ 2 শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হয় ঘাতক ট্রাক চালক সহ 2 জন। রুটি কেনার জন্য দাঁড়ায়, পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে আসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে আসে এখানে ভ্যানের পর তুলে দেয়। 2 জন শিক্ষার্থী স্পটেই মারা যান, তারা 5ম শ্রেণীর ছাত্র। 2 শিশু শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাচ্ছন্ন স্বজন প্রতিবেশীরা। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় সহপাঠী শিক্ষকরাও। এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না তারা। ওরা আমাদের স্কুলে ছাত্র ছিল 5ম শ্রেণীর, তারা একটি দুর্ঘটনায় মারা গেছে। এটার জন্য আমাদের খুব দুঃখজনক ব্যাপার। ভালো স্টুডেন্ট বিদায় কলেজ ক্যাডেট কলেজ স্কুলে চান্স পাইছে। এরকম ব্যবহার গতিতে এবং ওভারলোড কোনো গাড়ি চলাচল না করে এই বিশ্ব রোডে। পুলিশ জানায় ট্রাকটির গতি ছিল বেপরোয়া, তার উপর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বহন করছিল, তাই নিয়ন্ত্রণ হারায় বাহনটি। ফায়ার সার্ভিস এবং আমরা দ্রুতভাবে রাস্তা পরিষ্কার করে অতঃপর মৃত ছাত্রছাত্রীদের লাশ যথাযথ ব্যবস্থা করে তারা বিনা ময়না তদন্তে নেওয়ার জন্য আবেদন করলে তাৎক্ষণিকভাবে তাদের নিকট লাশ হস্তান্তর করি। হাইওয়ে পুলিশের মতে গত 6 মাসে বাঙ্গাবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সুনামগঞ্জে একটি নদীর মোহনায় সেতুর অভাবে ভোগান্তিতে 3 পাড়ের 3 উপজেলার মানুষ। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণে আশ্বাস দেওয়া হলো 54 বছরেও হয়নি বাস্তবায়ন। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ কৃষি পণ্য বিপণন। জানাচ্ছি মহাসিং নদীর চণ্ডীগড় মোহনার পাড়ে থাকা 3 উপজেলার মানুষের দুঃখ, দুর্দশার আর্তনাদের কথা। মহাসিং নদীর চণ্ডীগড় মোহনা, একদিকে দিরাই, অন্যদিকে শান্তিগঞ্জ আর জগন্নাথপুর উপজেলা। একটি পাকা সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের এই উপজেলাগুলোর 5 লক্ষাধিক মানুষ। এই 3 উপজেলার অর্ধশতাধিক গ্রামের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সারা বছর খেয়া ও নৌপথের উপর নির্ভরশীল স্থানীয়রা। ত্রিমোহনায় সেতুর অভাবে ঝুঁকি নিয়েই চলাচল করছে শিক্ষার্থীরা। জরুরি মুহূর্তে মিলছে না স্বাস্থ্যসেবা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহনও। আমরা এই উপজেলার মানুষ সদরে যাইতে হলে প্রায় 4 ঘন্টা সময় লাগে। কোন সময় ফায়ারটা, কোন সময় নৌকায়, কোন সময় খেয়ায়। গতকালকে একটা রোগী মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। ডেলিভারির জন্য আমরা নৌকা পাইতেছি না পারাইবার জন্য। এই নদীর কারণে আমরা স্কুলে আসতে পারি না। বিভিন্ন সময়ে নৌকা নষ্ট হয়ে যায়, আমরা আমাদের স্কুলের সময়টা মিস হয়ে যায়। দুঃখ ঘোচাতে মোহনার 3 পারে বারবার মানববন্ধন করে নিজেদের আকুতির কথা জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও শুধু মিলেছে আশ্বাস। যার কাছেই হইতে চাই সেও কয় মুখ বন্ধ করো, কিন্তু এই একটা ব্রিজের কারণে 3টা উপজেলার মানুষ একজনে আরেকজনে দেখতে পারে না। আমাদের এই সমস্যা, একটা ব্রিজ দরকার, এই ব্রিজ ছাড়া আমরা অচল। এখন আমরা বাস্তবে দেখতে চাই, আমাদের এটা টেন্ডার হয়ে মাল সামানা এসেছে, কাজ দেখতে চাই। আমরা অনেক আশ্বস্ত হয়েছে, আর আশ্বস্ত হওয়ার দরকার নাই। সেতুটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে 2 বছর আগে প্রস্তাবনা পাঠান এলজিডির নির্বাহী প্রকৌশলী। সেই ফাইলটিও আর নড়েনি। তবে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আবারও পত্র পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে
ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। দেশের অন্যান্য অঞ্চল যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে, তখন এই অঞ্চলের মানুষের দাবি কেবলই একটি সেতু, যার কারণে থমকে রয়েছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে যশোরের একটি গণশুনানিতে অংশ নিয়ে আব্দুল মোমেন বলেন, শুনানির মাধ্যমে জনগণকে কর্মকর্তাদের শুধু মুখোমুখি করা হচ্ছে না, বরং দুই পক্ষের মধ্যে সম্পৃক্ততা তৈরি করা হচ্ছে। এতে দুর্নীতি কমানো সম্ভব বলেও মনে করেন তিনি। এ সময় কাজের বিনিময়ে ঘুষ নেওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দেওয়া হয়। এছাড়া জেলার 37টি দফতরের 75টি অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে কিছু বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও তদন্তের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ করে দিতে পারবে, নির্মূল করতে পারবে। আমি যদি এখন এই প্রত্যাশা করি, এটা একটু বেশি প্রত্যাশা করা হবে। তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমি ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখন হযবরল অবস্থা এই প্রকল্পের। SRS আলীর ছবিতে আলাম অহনের প্রতিবেদন। টিফিনের ঘণ্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই। যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা? অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এইসব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায়, তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। যারা দুপুরে খেতে পারলো না, তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস। স্কুল যখন ছুটি হলো তখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4টা। ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি, ম্যাডাম ছুটি দিয়ে দেন, আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে, পড়তে মন চায় না। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না, তারা এমনি খালি পেটে ক্লাস করে, কিছু কিনে খাইতে পারে না। রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের, কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ। আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি, সে আমাদেরকে এখনো দেয় না। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার হবে। সরকার থেকে আমাদের খাবার দিবে, সেই অপেক্ষায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের। দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প। বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে, এটা দিলে ওদের খুব উপকার। আর আমরা তো এটা জানতে পারছি, ধরো 3 মাস আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা। অবকাঠামোগত প্রস্তুতি না থাকলে শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে তা নষ্ট হওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। যে পরিমাণ খাবার অফিসে রাখা যাবে, সমস্যা হবে না, কিন্তু ফ্রিজিং সিস্টেমটা অবশ্যই আমাদের অর্জন করে নিতে হবে বা সরকার থেকে সাপ্লাই দিতে হবে। অর্ধাহারে অনাহারেই থাকে আমার বাচ্চারা, লেট হচ্ছে, তো বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলি যে হ্যাঁ আসবে, পাবা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন প্রকল্প চালুর, কিন্তু নানা জটিলতা দেখা গেছে বাস্তবায়ন প্রক্রিয়ায়। সে কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের খাবার দেয়ার এই প্রচেষ্টায়। সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল পর্যন্ত সরবরাহ করবে, কিন্তু তারপরে সেটা স্টোরেজ, সেটা বাচ্চাদের মাঝে ডিস্ট্রিবিউশন, ক্লিনিং, রেকর্ড কিপিং, এই জায়গাগুলো কিন্তু স্কুলকেই করতে হবে। তো এখন প্রজেক্টের ডিজাইনে স্টোরেজ করার জন্য আলাদা করে কিছু
উল্লেখ ছিল না। শিক্ষা গবেষকরা বলছেন স্কুল ফিডিং কর্মসূচি কেবল একটি খাদ্য বিতরণ প্রকল্প নয়, বরং এটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অভুক্ত অবস্থায় বিদ্যালয়ে আসে। এই শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ লাগবে, এই বরাদ্দ ছাড়া আপনি পারবেন না। আপনি যদি হিউজ পরিমাণে বরাদ্দ দেন শিক্ষাখাতে, দেখবেন যে আপনি ওই যে দুধ কোম্পানিও আসবে, বিস্কিট কোম্পানিও আসবে, লাঞ্চের জন্য আলাদা প্যাকেজ নিয়ে হাজির হবে এখানে। 1990-এর দশকে একটি প্রকল্পে দরিদ্র পরিবারগুলোকে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বিনামূল্যে চাল গম দেয়া হতো। 2001 থেকে 2010 সালে বেশ কিছু জেলায় শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে সরবরাহ করা হয়েছিল উচ্চ পুষ্টিমানের বিস্কিট। তবে এবারই প্রথম এতটা বিস্তৃত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। মিড ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম শুধু শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করে না, বরং ঝরে পড়ার হার কমায়, শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ায়। WFP বলছে প্রতি $100 মিড ডে মিলের জন্য যদি খরচ করা হয়, অন্তত $900 রিটার্ন আসে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল রাসেল গাজী, রাজীব জমাদ্দার, জাহিদ ও খোকন খান। আসামি খোকন খান পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2016 সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের বাসা থেকে শেরি বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময় ইজি বাইকে উঠলে চালক তাকে অন্য স্থানে নিয়ে যায়। নগরের 30 গোডাউন এলাকার একটি বাগানে পালাক্রমে ধর্ষণ করা আসামিরা। 12 নভেম্বর 4 জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। 2020 সালে গৃহহীনদের মুখে হাসি ফোটাতে তৈরি হয়েছিল আশ্রয় প্রকল্প, কিন্তু জামালপুরের নাওভাঙা চরের ঘরগুলোর প্রায় অর্ধেকই ফাঁকা। যারা আছেন তাদেরও দুর্ভোগে দিন কাটছে। নতুন কমিটির মাধ্যমে সমস্যা সমাধান করে ঘরগুলো যোগ্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 5 বছর আগে জামালপুর শহরের পাশে নাওভাঙা চর এলাকায় 2 কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয় এই আশ্রয়ণ প্রকল্প। ভূমিহীন ও গৃহহীনদের নতুন জীবনের আশায় দেয়া হয়েছিল ঘর, কিন্তু এখন সেই ঘরেই ঝুলছে তালা। যাতায়াত ব্যবস্থা নাজেহাল, নেই পাকা সড়ক। ঘরের মালিকদের অভিযোগ, পানি আর বিদ্যুৎ নিয়ে রয়েছে ভোগান্তি, ঠিকমতো মেলে না সহযোগিতাও। কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে শহরে চলে গেছেন অনেকে। সরকারি তথ্য অনুযায়ী মোট ঘর সংখ্যা 188টি, বর্তমানে আছে 108টি পরিবার। খালি ঘরের সংখ্যা 71টি, অবৈধভাবে বসবাসের সংখ্যা 9টি। কথা জেনে আসছে যে তোমাদের কোনো কষ্ট হবে না, সবই চাল ডাল স্লিপ যা যাবো সব তোমাদের গুছিয়ে করে আগে যাবো। এখন আমরা খুবই খারাপ আছি অবস্থা। বিরাট সমস্যা হলো, মালমূল নিয়ে আইলো উনতনে কান্দ করে নিয়ে নাকি, বস্তা কান্দ করে নিয়ে 50 কেজি বস্তা কান্দ করে নেন নাকি। পানির সমস্যা, তারপরে মনে করেন রুগী অসুস্থ হলে নিতে পারি না। গত সরকারের মুজিব শতবর্ষ উপলক্ষে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তৈরি হয়েছিল 2020 সালে। সীমানা প্রাচীর এবং রাতে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় বাসিন্দারা। একটা কোনো বিপদ হইলো দূরে শুনলাম আমরা যাবো, আমরা যাইতে পারি না, আমরা যাইতে মনে করেন কাম শেষ। ঘরগুলোকে নতুন কমিটির মাধ্যমে যোগ্যদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কারা অবৈধভাবে আছে বা কারা বৈধভাবে পেয়েও ঘরে থাকছে না, আমরা সেই বিষয়গুলো যাচাই বাছাই করছি। ইতিমধ্যে উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটির গঠন প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে। তো কমিটিটি গঠন হয়ে গেলেই আমরা গিয়ে ওই খালি ঘরগুলোতে কাদেরকে আবার নতুন করে দেয়া যায় এবং অযোগ্য কারা, এই পুরো বিষয়টা ফাইন্ড আউট করে আমরা একটা রেজুলেশন করে জেলাতে পাঠিয়ে দেব। 3 একর 40% জমিতে 188টি ঘরের প্রতিটি নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। একদল লোক ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের উপশহর মাঠে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। দুলু বলেন, যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের রুখতে আলেমদের এগিয়ে আসতে হবে। শেখ হাসিনাকে ইসলামপন্থীদের শত্রু উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ইসলাম ও আলেমদেরকে ধ্বংসের চেষ্টা করতে গিয়ে শেখ হাসিনা নিজেই ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে তাদের দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে হাসিনাকে।
বিক্রি করছে, এই যে বিভ্রান্তি করছে, এটা তো একজন ইমাম হিসেবে আমি মনে করি আপনাদের দায়িত্ব। গাজীপুর মহানগর বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নেতাকর্মীরা। দুপুরে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। গাজীপুর মহানগরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে মেট্রোপলিটন আদালতে মামলা করেন তিনি। আমাকে হেয়পূর্ণ করার জন্য এবং রাজনৈতিকভাবে আমাকে ছোট করার জন্য কোনো একটি মহল বা কোনো চক্রান্তের ভিত্তিতে আফজাল এবং শহীদুল তারা তাদের নিজস্ব আইডি থেকে এবং তাদের যে স্বীকারোক্তিমূলক যে বক্তব্য সেই বক্তব্যে প্রকাশ করেছে যে আমি চাঁদা নিয়েছি। প্রশ্নই ওঠে না। মধ্যরাতে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদ নদীতে শুরু হয়েছে মাছ ধরা। নৌকা ও জাল নিয়ে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারের মাধ্যমে দিন বদলের আশা থাকলেও ইলিশ কম পাওয়ায় হতাশ তারা। তবে মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীর মুক্ত বাতাসে জেলেদের নিঃশ্বাস, মাছ ধরায় তাদের ব্যস্ততা, নদীও যেন তাদের কোলাহলে মুখর। মধ্যরাতে শেষ হয়েছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই মাছ শিকারে নেমেছেন ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের জেলেরা। কোরাল, পোয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ মিলছে কম। ইলিশ মাছ কম, এই কোরাল মাছ, বোয়াল মাছ, সুরকা মাছ মিলে দিলে 1020 টাকার মাছ পাইছি। নদীতে মনে করেন যে পরিমাণ মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি। পাঙ্গাস মাছ তো কেউ পাইছে, কেউ 5টা 10টা 20টা পাইছে। নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের। মাছ ধরে ঋণ পরিশোধের আশা থাকলেও নতুন করে হতাশায় ডুবছেন মৎস্যজীবীরা। 27টা দিন যদি মাছ পরে মোটামুটি দিতে পারো, মাছ সমিতির দেন আর তো ঘরে এসে বই রয়েছে যে এখন তো গর্তিনি বাই কেন জানা যায়। কিছু কিছুটা ডিম আছে আর বেশিরভাগই ডিম ছাড়ে। 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি, আবার যাবো। এদিকে বাজারে গিয়ে হতাশ ক্রেতারাও। শরীয়তপুরে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা কেজিতে। ছোট ইলিশ মিলছে 800 থেকে 1200 টাকায়। পাঙ্গাসের সরবরাহ বেশি হলেও দাম নিয়ে রয়েছে অভিযোগ। পাঙ্গাসের কেজি আজকে 900-1000 টাকা। আপনি চিন্তা করেন, এই যে 22 দিন অভিযানের পরে এত দাম, এটা তো মধ্যবিত্ত ফ্যামিলির বাইরে। প্রতিযোগিতামূলক ভাবে কিনা বেচা হইতেছে, এতে করে আমাদের জন্য কিনার খুব দুঃশ্বাস কষ্টকর হয়ে গেছে। মৎস্য বিভাগের দাবি, এবারের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে। আশ্বিনে বড় পূর্ণিমা থেকে মা ইলিশ কার্যক্রম শুরু হয়েছে। হয়তো আমরা 50% বা হয়তো তার কিছু 2% বা 5% প্লাস মাইনাস আমরা স্পেন্ট ইলিশ পাবো এবং ইলিশের ডিম ছাড়ার হারটা এরকমই হবে। আশা করছি আমাদের যে পরবর্তী টার্গেট 5,30,000 মেট্রিক টনকে ছাড়িয়ে যাবে আমাদের ইলিশের উৎপাদন। মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জে পদ্মাপাড়ে লোকালয়ে কুমির উঠে আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লৌহজঙ্গের গাউদিয়া ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামে স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়ে একটি কুমির। মাঝে মাঝে রাতে পুকুর পাড়ে কুমিরটি উঠে আসে বলেও জানায় স্থানীয়রা। প্রথমে গেল বৃহস্পতিবার রাত 8টার দিকে এলাকার পুকুর পাড়ে একটি কুমির দেখতে পান পথচারীরা। পরে টর্চ লাইটের আলোয় ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, এই বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে, তারা এসে প্রাণীটি রেস্কিউ করবে বলেও জানানো হয়। মহাসড়কের দুপাশে খানাখন্দের সংস্কার না হওয়ায় 3 মাস আগে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ঝিনাইদহের এক ভ্যান চালক। পরম যত্নে চাষ করা সে ধান এখন পরিপক্ক। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার পর টনক নড়েছে প্রশাসনের। মহাসড়কের পাশেই চলছে ধান চাষ। পরম যত্নে আগাছা পরিষ্কার ও পানি দেওয়া হচ্ছে সেই ধানে। এই কৃষিযজ্ঞ চলছে রোডস অ্যান্ড হাইওয়ের জমিতেই। মহাসড়কের পাশের খানাখন্দ দীর্ঘদিনও সংস্কার না করার প্রতিবাদে ঝিনাইদহে মাস 3 আগের লাগানো ধানের চারাই এখন জেলার নতুন সেন্সেশন।
ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার। বর্ষা মৌসুমে মহাসড়কের পাশেই খানাখন্দে জমে থাকা কাদামাটিতে ইরি ধানের চারা লাগান ভ্যান চালক রাজা মিয়া। খণ্ড খণ্ড অংশে প্রায় 2 শতক জায়গা জুড়ে করেন ধান চাষ। সেই ধান এখন পরিপক্ক হতে শুরু করেছে। ধান তোলা শেষে সবজি আবাদেরও ইচ্ছে রাজা মিয়ার। পাকিস্তান পিরিয়ডে জন্ম, কিন্তু হয়ে পর্যন্ত পাকার পরে ইট দেখিনি। পাকার পরে যখন ইট পড়ে আছে, এরপরে থেকে আমি দেখলাম পাকার পরে তাহলে ধানও হতে পারে। ধান কাটার পরে ইচ্ছা আছে যে পালং শাক, লাল শাক বিনে দেবে এই জায়গায় কুপিয়ে। রাজা মিয়ার এই নীরব প্রতিবাদে যোগ দিয়েছেন স্থানীয় দোকানদাররাও। তারাই বিভিন্ন সময় দোকান থেকে সেচ দেওয়ার কাজ করেন। দোকানদার মালিকরা যা ছিল এগুলা সেচ দেওয়ার পানি সাহায্য করে, পানি দেয়, চাষবাস করে। উনি এসে আমার বলছে যে গর্ত পানি বেঁধে আছে, ধান লাগাই দিই। হ্যাঁ, দিলে ভালোই হয়। তারপর কথা এবং কাজ করেই ফেললো, হয়ে গেল। অবশেষে টনক নড়েছে প্রশাসনের। ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে বলে জানায় সড়ক ও জনপথ অধিদপ্তর। কাজ শুরু হয়েছে, এখন প্রথমে গর্তগুলো ভরাট হয়েছে, এরপরে উপরে যে অহল্লে বলি কাজ শুরু হবে কালকে বা পরশু থেকে। কিছু কিছু জায়গায় ইট আছে, ওইটা আমরা নতুন পিটিআর হয়েছে, তো এগুলো টেন্ডার করতে একটু দেরি আছে, ওইটা আমাদের প্রোগ্রাম পাস করানো। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় 10 কিলোমিটার অংশ মেরামত করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 2500 যান চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবার এইচএসসির ফলাফলে তাক লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রিপন মিয়া। পুরি সিঙ্গারার দোকান আর বেকারিতে শ্রম দেওয়ার পাশাপাশি চালিয়ে গেছেন লেখাপড়া। শত সংগ্রামের মাঝেই মানবিক বিভাগ থেকে অর্জন করেছেন GPA 5। অভাব, ক্লান্তি কিংবা সময়ের সীমাবদ্ধতা, ব্রাহ্মণবাড়িয়া রিপন মিয়ার অদম্য ইচ্ছের কাছে হার মানতে বাধ্য হয়েছে সব প্রতিকূলতা। চাঁদপুরে বেকারিতে কাজ করত রিপন মিয়া। এইচএসসি পরীক্ষার মাত্র 6 মাস আগে বাড়ি ফিরে লেখাপড়ায় মন দেয়। অভাবের সংসারে ভাইয়ের দোকানে চলে পুরি সিঙ্গারা বিক্রির কাজ। এরই মাঝে চলছিল তার অধ্যবসায়, যার ফলাফল হিসেবে পান GPA 5। জেলার নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে রিপনই একমাত্র GPA 5 পাওয়া শিক্ষার্থী। হেন আবার কিছু লোক সহযোগিতা করে ভর্তি করাইছিল, করানোর পরে হেন কিছু আবার করছে, থেকে পরবর্তী আবার বাড়িতে রয়েছি। 3-4 মাসের মতন পড়াইছি, পড়াই আবার পরীক্ষা দেওয়াইছি। তারপরে সে মানে পড়ার একটু রেজাল্ট ভালো হয়েছে। অর্থের সীমাবদ্ধতার কারণে এখনো কাজ ছাড়েনি রিপন, পাশাপাশি নিচ্ছে স্বপ্ন পূরণের প্রস্তুতি। তার চোখে উচ্চশিক্ষার আশা। দোকানদার করে আমার ভাইয়ের সাথে পরিবার কিন্তু প্রিপারেশন নিতে পারছি না। অর্থনৈতিক যে অবস্থা আছে, পারিবারিক যে ফ্যামিলিগত সমস্যা, এইসব সমস্যার কারণে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা পূরণ হওয়ার মতো বড় একটা বাধা। শিক্ষকরা বলছেন রিপনের অধ্যবসায় বাকিদের জন্য অনুপ্রেরণা। সংগ্রামের মাঝেও কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব সেটাই সে দেখিয়েছে। খুব দরিদ্র একটা পরিবার থেকে ভালো রেজাল্ট করেছে, সেই জিনিসটি শুনে আমরা গ্রামের সবাই অনেক উৎসাহিত। খাড়াইটনি কইরা লেখাপড়া সন্ধ্যার পরে পড়ালেখায় রেজাল্ট ভালো আনছে মাশাআল্লাহ। একটি ছেলে A+ পেয়েছে, তার ফল আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে দিয়েছে, তাকে রাস্তায় নামে দিয়েছে কাজ করার জন্য। এটা আমাদের রাষ্ট্রের জন্য, সমাজের জন্য বড় একটি অপমানজনক। মেধাবী রিপন মিয়ার সাফল্য এখন সবার মুখে মুখে, তাই উচ্চশিক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। আমরা আশা করি যদি সে কোনো সাহায্যের প্রয়োজন মনে করে, আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি সে কোনো সহায়তা চায়, জেলা প্রশাসনের পক্ষে যতটুকু সম্ভব জেলা প্রশাসন করবে। অভাব, শ্রম আর অধ্যবসায়ের মধ্য দিয়ে রিপনের গল্প প্রমাণ করে স্বপ্ন কখনো থেমে যায় না। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে রিপন মিয়া শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে বহুদূর। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এখানে শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন।